এনার যে মূর্তির মুখটা যেরকম, শ্রীকৃষ্ণ নাকি অনেকটাই ওই রকমই দেখতে। এর আওয়াজে এই পুরো এরিয়ার বহু গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে গেছিল, তো ওই জন্য তারপর থেকে আর চালানো হয়নি, ব্যাপারটাকে ব্যান করে দেওয়া হয়েছিল। খুঁজেই পাচ্ছিলাম না নিচে নামার রাস্তা। 45,000 টাকার একটা পেন্টিং দেখলাম। কাল আমরা আমের ফোর্ট দেখেছি, যা তোমরা দেখলে। এই আমের ফোর্টে তো রয়্যাল ফ্যামিলি থাকতো, এবার রাজা যখন আছে, রাজার তাহলে একটা হয়তো সৈন্যবাহিনীও থাকবে, তো সেই সৈন্যবাহিনী কোথায় থাকতো? চলো দেখে আসি সেই সৈন্যবাহিনী থাকার জায়গা জয়গড় ফোর্টে। এখন প্রশ্ন হলো, জয়গড় ফোর্ট আমরা পৌঁছবো কিভাবে? আগের দিনের মতো হাওয়া মহলের সামনে থেকে আমের ফোর্টগামী 29 নম্বর বাসে উঠে পড়লাম আমরা। হাওয়া মহল থেকে 6 কিলোমিটার বাস জার্নি করে পৌঁছে গেছি জয়গড় এবং নাহারগড় যাওয়ার এই অটো স্ট্যান্ডে। এখান থেকে আমাদের জয়গড় পৌঁছতে হবে পাহাড়ি 10 কিলোমিটার রাস্তা পার করে, আর সেই রাস্তা অতিক্রম করতে আমরা নিয়ে নিয়েছিলাম একটি অটো। তাহলে সকাল সকাল রওনা দিয়েছি, রাজস্থানে যাচ্ছি না দার্জিলিং বুঝতে পারছি না। রাজস্থানেও নাকি এমন ঠান্ডা, আমার পেছনে বুঝতে পারছি কতটা কুয়াশা পড়ছে, চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে। রাজস্থানে চারিদিকে এরকম পাথরের ছোট ছোট টিলা দেখা যায়, এটাকে পাহাড় বলা চলে না, কারণ আরাবল্লী পর্বতটা এরকম খুব একটা উচ্চতা নেই, কিন্তু যেটা আছে অনেকটাই। আরাবল্লী পর্বতমালার নামে একটা পাহাড়ের উপর তৈরি হয়েছে এই নাহারগড় আর জয়গড় ফোর্ট। সেই অটো স্ট্যান্ড থেকে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা পার করে প্রায় 4.5 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছলাম জয়গড় ফোর্ট। এটি একটি প্রাইভেট প্রপার্টি, তাই এখানের এন্ট্রি ফি মাথাপিছু 150 টাকা। এই অতিরিক্ত টিকিটের দামগুলোই রাজস্থান ট্রিপের খরচা বাড়িয়ে দেয়, কিন্তু এসেছি যখন দেখতে তো হবেই, তাই সঙ্গে গাইড নিয়ে রওনা দিলাম। ফোর্টটি ঘুরে দেখা শুরু করলাম এই মন্দির দিয়ে, যেখানে বিরাজ করছেন মনোকামেশ্বর মহাদেব, যিনি মনোকামনা পূরণ করেন। ফোর্টটা তৈরি করার আগে এখানকার রাজা মন্দিরটি নির্মাণ করেন। একাদশ শতকের মাঝামাঝি রাজা কাকিল দেব এই জয়গড় ফোর্টের নির্মাণ কার্য শুরু করেন, এবং খুব অদ্ভুতভাবে আগামী 700 বছর ধরে চলতে থাকে এই কিলা নির্মাণের কাজ। কাকিল দেব পরবর্তী 27টি প্রজন্ম নিজেদের স্বার্থে তিলে তিলে আজকের রূপ দেন এই কেল্লাটিকে। এই কেল্লাটিতে মূলত ছিল প্রতিরক্ষা কর্মীদের থাকার ব্যবস্থা ও জল এবং ধনসম্পদ রত্নাদি সঞ্চয়ের ব্যবস্থা। এই ঘরগুলোতে থাকতো এখানকার সৈনিকরা। দেখো, রাজারা থাকতো, তাদের বাড়ি থাকার জায়গা ছিল আমের ফোর্ট, যেটা আমরা তোমাদেরকে কালকে দেখিয়েছি। আর এখানে তাদের 10,000 সৈনিক, 5,000 মুঘল এবং 5,000 রাজপুতি। আর সৈন্য যখন আছে, অস্ত্র তো থাকবেই। সেই পেছনে রাখা আছে জয়বান ক্যানন। এটি এশিয়ার মধ্যে সব থেকে বড়। বানিয়েছিলেন এটাকে জয় সিং, এই জয়পুর যার নামে, সেই রাজা জয় সিং বানিয়েছিলেন। আর প্রচুর বড়, আর এটা চালানোর পরে মানে একবারই টেস্টিংয়ের জন্য চালানো হয়েছিল, এবং চালানোর পরে এয়ার ডিস্টেন্সে মোটামুটি 35 কিলোমিটার দূরে গিয়ে তো গোলাটা পড়েছিল আর কি, মানে তোপের গোলাটা 50 কেজি ওয়েটের তোপের গোলা ওখানে পড়ে চাকসু বলে একটা ভিলেজে পড়েছিল, সেখানে তো রীতিমতো গর্ত হয়ে জল বেরিয়ে গেছিলো আর কি। তো ওটা এখনকার দিনে এখনও পুকুরটা আছে, ওখানে একটা তালাব মানে পুকুর বানিয়ে দিয়েছিল রাজা। যে চালিয়েছিল তার কানের পর্দা ফেটে গিয়ে কিছুদিনের মধ্যে মারা গেছিলেন, এবং এর আওয়াজে এই পুরো এরিয়ার বহু গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে গেছিলো, তো ওই জন্য তারপর থেকে আর চালানো হয়নি, ব্যাপারটাকে ব্যান করে দেওয়া হয়েছিল। নাহারগড় ফোর্টটা সব থেকে উচ্চতায়, তারপরে জয়গড়, তারপরে আমের ফোর্ট। তো নাহারগড় থেকে জল এসে এখানে স্টোর হতো, আর এই যে পাশে দেখা যাচ্ছে ওই পাশে ওখানে হচ্ছে ক্যানেলটা আছে, ওখান থেকে জল স্টোর হয়ে এখানে থাকতো, কারণ কি রাজস্থান তো শুকনো জায়গা, তাই জন্য এইভাবে জল স্টোর করা হতো। এই যে এইখানে ফিল্ট্রেশন হতো জলের, এখানে যে মাটিটা দেখা যাচ্ছে এখানে সেডিমেন্ট হতো, তারপরে নোংরা জল এদিক দিয়ে ডান দিকে চলে যেত, আর পরিষ্কার জল সোজা চলে যেত। এই যে মাটি, এখানে সেডিমেন্ট হয়ে থাকতো মাটি, আর ওখান থেকে জলটা আসতো।
এই ন্যাচারাল ওয়াটার ফিল্ট্রেশনের প্রসেস দেখে একটু এগিয়ে যেতেই দেখতে পেলাম ভারতের অন্যতম বৃহত্তম ওয়াটার ট্যাঙ্ক, যার ক্যাপাসিটি 6 মিলিয়ন গ্যালন ওয়াটার। রাজাদের সেই সময়কালে সিমেন্টের ব্যবহার ছিল না, তাই সেই সময় সিমেন্টের পরিবর্তে প্লাস্টারের কাজে ব্যবহার করা হতো চুন, গুড়, ডাল প্রভৃতির মিশ্রণ। আর সব থেকে অবাক ব্যাপার হলো সেই পুরনো প্রসেস এখনো ধরে রেখেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আমরা দেখলাম সেই পুরনো পদ্ধতি ইউজ করে কিভাবে এখনো মেরামতির কাজ চলছে এই জয়গড় ফোর্টের। তারপর আমাদের গাইড নিয়ে গেলেন আরও একটি রিজার্ভয়ার দেখাতে, যার জল ব্যবহার করা হতো কাপড় জামা কাচা এবং মুলতানি মাটি দিয়ে যে শাড়ি তৈরি হতো তা ধোয়ার কাজে। ফোর্টের ভেতর ঘুরতে ঘুরতে দেখলাম সেই ঘরগুলো যেখানে সেই রত্নগুলো লাগা থাকতো, 9টা রত্ন যেটা দিয়ে তৈরি হতো রানী মহারাজাদের জুয়েলারি। ফোর্ট দেখা শেষে গাইড আমাদের নিয়ে গেছিলেন এই ফোর্টের মধ্যেই অবস্থিত একটি শোরুম বা বলতে পারো আর্টস অ্যান্ড ক্রাফটের এক্সিবিশন হলে, যেখানে এই এস্টেটের শিল্পী পরিবারগুলি বিক্রি করছিলেন তাদের তৈরি বিভিন্ন আর্টস অ্যান্ড ক্রাফটস, যার মধ্যে অন্যতম 100 গ্রামের কম্বল, মুলতানি মাটির শাড়ি ইত্যাদি। এবার বল কি দেখলি? 45,000 টাকার একটা পেন্টিং দেখলাম, কিন্তু একদম ওয়ার্থি, এটা যদি কিনতে পারা যায়। পাথরের উপর, পাথরটার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করে তার উপরে পেন্টিং করে, হ্যান্ড পেন্টিং, তার উপরে আবার রিয়েল স্টোনস লাগানো, দারুণ। আমরা এবার যাচ্ছি নাহারগড় ফোর্ট। মানে আমেরির থেকে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটা বাম দিকে ঢুকে গেল, সেই দিক দিয়ে যেতে হবে জয়গড় আর নাহারগড় ফোর্টে। এবার সেই রাস্তা দিয়েও কিছুটা চলার পর একদিকে ডান দিকে চলে যাবে জয়গড় ফোর্ট, আবার বাম দিকে এবার আমরা উঠতে শুরু করলাম নাহারগড় ফোর্টের দিকে। ওই যে কুয়াশায় মোড়া একটা ফোর্ট দেখা যাচ্ছে, ওটাই হয়তো নাহারগড় ফোর্ট। যাচ্ছি আমরা এখন সেদিকে। এই বাবলা গাছে বাঘ বসেছে, বলতে পারবি? পাবলা গাছে তাড়াতাড়ি তাড়াতাড়ি পাবলা গাছে চারিদিকে বাবলা গাছ, আর এখানে তো প্রচুর জঙ্গল, এখানে বাঘ থাকে, এখান থেকেই হয়তো কথাটা এসছে, বাবলা গাছে বাঘ বসেছে। এই যেখানে টিকিট কাউন্টার, আর একদম উল্টো দিকে হচ্ছে ফোর্টের এন্ট্রেন্স। তো এটা গভর্নমেন্টের আন্ডারে আছে এই ফোর্টটা, তাই জন্য এখানে কিন্তু এন্ট্রি ফিটা একটু কম লাগলো জয়গড়ের থেকে। জয়গড়ে 150 টাকা, এখানে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য মাত্র 52 টাকার টিকিট। 1734 খ্রিস্টাব্দে এই কেল্লাটির নির্মাণ কাজ শুরু করেন সওয়াই জয় সিং, এবং 1868 খ্রিস্টাব্দে সওয়াই রাম সিং এই কেল্লাটির পরিধি আরও বাড়ান। চলো তাহলে এবার ঘুরে দেখি নাহারগড় ফোর্ট। আমরা যে আমির ফোর্টের শীষমহল দেখেছিলাম সেটারই একটা ডুপ্লিকেট ভার্সন, সাথে আছে ব্যাক্স মিউজিয়াম। তো এখানের এন্ট্রি ফি হচ্ছে 500 পার পার্সন, আমরা তাই জন্য যাচ্ছি না। তোমরা আসলে অবশ্যই ট্রাই করতে পারো। এখানে আমরা কোনো গাইড খুঁজে পাইনি, তাই জন্য নিজেরাই দেখছি। খোঁজ পেয়ে গেছে একটা বাউরির, মানে স্টেপ ওয়েলের। কি সুন্দর দেখো। এই বাউরি দেখে আরেকটু এগোতেই আমরা পৌঁছে গেছিলাম মাধবেন্দ্র ভবনের সামনে। নাহারগড় ফোর্টের এই অংশটিতেই জনসাধারণের প্রবেশাধিকার আছে। 19বিংশ শতকে সওয়াই রাজা মাধো সিং এই নাহারগড় ফোর্টে মাধবেন্দ্র ভবনের নির্মাণ করেন, যেখানে তার 6 জন রানীর জন্য 6টি এবং নিজের জন্য 1টি, অর্থাৎ মোট 7টি অ্যাপার্টমেন্টের নির্মাণ করেন। এই ভবনের ভেতরে ঢুকতেই খুঁজে পেলাম আমাদের গাইড মশাইকে। আর কি, বেরিয়ে পড়লাম এনার সাথে সেই 7টি অ্যাপার্টমেন্ট ঘুরে দেখতে। সেই সময় রাজস্থানী আর্কিটেকচারের একটি স্ট্রাকচারাল সিমিলারিটি দেখা যায় প্রায় প্রতিটি ফোর্টে, আর এই নাহারগড়েও তার ব্যতিক্রম হয়নি। আমরা এখন ঘুরে দেখছি মাধবেন্দ্র ভবনের গ্রাউন্ড ফ্লোর, যা সেই সময় ব্যবহার করা হতো উইন্টার প্যালেস হিসেবে। এটা ছিল অ্যাপার্টমেন্টের কিচেন, চিমনি, এখানে রান্না হতো, ওটা চিমনি। এটা বাথরুম, আমাদের বাথরুমটাও দেখেন, বাট আমরা নারীদের বাথরুম দেখি। আর এই যে বিশাল বড় একখানা বেডরুম। ঘুরতে ঘুরতে নিচতলা অর্থাৎ উইন্টার অ্যাপার্টমেন্ট দেখে এবার আমরা চলে এসেছি দোতলায়। এটা ছিল রানীদের সামারের জন্য অ্যাপার্টমেন্ট। নিচে দেখলাম আমরা শীতের সময় তারা ওখানে থাকতেন উইন্টার অ্যাপার্টমেন্ট, আর গরমের সময় এখানে থাকতেন।
সামার অ্যাপার্টমেন্টে। সামার অ্যাপার্টমেন্টগুলি হুবহু নিচতলার উইন্টার অ্যাপার্টমেন্টের মতো করেই বানানো, তবে এই ফ্লোরের প্রতিটি দেওয়ালে ভেষজ রং দিয়ে আঁকা নিখুঁত পেন্টিংগুলি এই ফ্লোরটিকে ট্যুরিস্টদের কাছে বেশি আকর্ষণীয় করে তুলেছে। রানীদের অ্যাপার্টমেন্ট তো দেখলাম, চলো এবার যাই রাজার অ্যাপার্টমেন্ট দেখতে। এটা একটা করিডোর, আবার এটা একটা করিডোর। এই করিডোরটা দিয়ে রানী তার যে সার্ভেন্টরা ছিল, মানে রানীর যে কিন্নাররা ছিল তাদের সাথে দেখা করতো। আর এই যে করিডোরটা, এইটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে রাজা আসতো। যখন যে রানীর কাছে রাজা যেতে ইচ্ছে করতো সেখানে চলে যেত, বাকি রানীরা জানতে পারতো। সেপারেট করিডোর করা, অদ্ভুত ছিল রাজারা। হ্যাঁ, এতগুলো রানী, কি অবস্থা। এটা হলো রাজার ঘর, বুঝতে পারছো কিরকম রাজকীয়। দেখো না, লাল আলো দিয়ে পুরো ঝাঁকানাকা ঝাঁকানাকা একটা অ্যাম্বিয়েন্স করে বলে রাজার ডান্স দেখতো নর্তকী দিয়ে। যাই হোক, রাজার এটা ঘর, আর এইসব করিডোর দিয়ে রাজা যেত রানীদের কাছে। আর এই রাজার অ্যাপার্টমেন্ট থেকেই একটি ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে পুরো মাধবেন্দ্র ভবনের তথা প্রত্যেকটি রানীর অ্যাপার্টমেন্টের। রাজার অ্যাপার্টমেন্ট দেখে গাইড আমাদের বিদায় জানালেন, তবে আমরা পড়লাম এক বিশাল মুশকিলে। গাইডকে তো ছেড়ে দিয়েছি, তারপরে আমরা যেতে পারছি না রাজার ঘর। এই ঘরে বারবার ফিরে চলে আসছি, ও ওখানে আছে। এই রাজার ঘরে আবার চলে এসেছি। পেরেছি, কেমন ভুলভুলাইয়া বলো। দারুণ ভুলভুলাইয়া, খুঁজেই পাচ্ছিলাম না নিচে নামার রাস্তা। ফাইনালি বেরিয়েছি। নাহারগড়কে টাটা বলে চলো যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বেলা বাড়ার সাথে সাথে কিরম ভিড় হয়েছে দেখো। তার মধ্যে তো মনে হয় কালকে বৃষ্টি ছিল, তাই জন্য হয়তো লোকে বেরোয়নি, যাই না কিনা। এখন সিজন রাজস্থানের, তাহলে ভিড়টা দেখো। এই দাদার সাথে তাহলে আমাদের কি কন্ট্যাক্ট ছিল? এই দাদার সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল, ওই যে ওখান থেকে উঠলাম, উঠে ওই জায়গার নাহারগড় দেখিয়ে আমাদের ছেড়ে দেবে জলমহলে। আর এখন আমরা, তাই জন্য দাদা আমাদেরকে ছেড়ে দিল জলমহলে। আমরা জলমহলটা দেখবো। ভেতরে তো মানে জলমহল তো জলের মধ্যেখানে সামার প্যালেস ছিল এখানকার রাজাদের, তো ওখানে তো যেতে পারবো না, বাইরে থেকেই দেখবো আমরা, মানে দূর থেকেই দেখবো জলমহল। মানসাগর লেকের একদম মাঝামাঝি অবস্থিত এই জলমহল ষোড়শ শতকের শেষ দিকে সেই সময়কার রাজা এটি নির্মাণ করেন। তবে অষ্টাদশ শতকের মাঝামাঝি জয়পুরের রাজা জয় সিং দ্বিতীয় এটিকে নতুনভাবে রূপ দেন। রাজস্থানে জানো কি ভয়ঙ্কর গরম পড়ে। জলের একদম মাঝখানেই প্যালেসটা বানানো ছিল, যাতে হাওয়া জলের ওপর দিয়ে যাবে, তখন হাওয়াটা ঠান্ডা হয়ে যাবে, মানে গরম হাওয়া জলের ওপর দিয়ে যাবে, হাওয়াটা ঠান্ডা হয়ে যাবে। ন্যাচারাল কুলার বা ন্যাচারাল এসি হিসেবে কাজ করতো এই সামার প্যালেস বা জলমহল। সেই জলমহল বর্তমানে রাজারা তো ব্যবহার করে না, কিন্তু এখন এটা পরিযায়ী পাখিদের একদম বাসা হয়ে উঠেছে। আবার টুরিস্ট স্পটে চলে এসেছিস, তাই তো? আরে প্রচণ্ড টুরিস্টিক একটা জায়গা জয়পুর, মানে আমরা ঠিক আছে ভালোবাসি টুরিস্টিক জায়গা, ভালোবাসি না তা না, কিন্তু এত ভিড় সত্যিই সহ্য হয় না। আর প্রচুর টাকা বেশি লাগে টুরিস্টিক স্পটে গেলে। আমরা কোনো সেই গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই, এখানে কিচ্ছু নেই, সেগুলোতে অনেক সস্তা হয়, ওখানকার মানুষ অনেক আন্তরিক হয়। কিন্তু টুরিস্ট স্পটে কী হয়, পুরো একদম এরকম পুরো চাকু ধার করে এইভাবে বসে থাকে, আয় কাটবো, এরকম একটা ব্যাপার। তো সেটাই বলছি আর কি, জয়পুরে এসেও ভালো কথা, কিন্তু জয়পুরটা মাথাতেই রাখতে হবে, প্রচণ্ড টুরিস্টিক এরিয়া, এবং মানে যেখানে হাত দেবে সেখানেই মানে আগুন জ্বলছে আর কি। প্রচুর খাবারেরও দোকান, এখানে খেয়ে নিতে পারো যদি তোমার কাছে কম টাকা আছে। অনেক অপশন, পুরো পার্ক টাইপের হয়ে আছে জলমহল। কোথায় যাচ্ছি এখন? গোবিন্দ দেবজির মন্দিরে যাচ্ছি। কোথায় প্রিয়াঙ্কা? আমরা গোবিন্দ দেবজির মন্দিরের সামনে এসেছি। এই ঠাকুরকে এখানের মানুষরা খুবই মানে, আর মনে করা হয় এনার যে মূর্তির মুখটা যেরকম শ্রীকৃষ্ণ নাকি অনেকটাই ওই রকমই দেখতে, খুব
খুবই নাকি হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে, মাইথোলজিক্যাল ইম্পর্টেন্স আছে এই জায়গাটার, এই রাজস্থানবাসীর জন্য। চলো দেখি। এত দিন ধরে মানে আমরা মন্দিরে মন্দিরে ঘুরে বেরিয়েছি প্রায় গত 1.5 বছর ধরে, আর হঠাৎ তারপরে তো আমরা মানে অন্যান্য জিনিস ঘুরতে শুরু করেছিলাম, করতে করতে অনেক দিন পর আবার একটা মন্দিরে ঢুকলাম। কেমন লাগছে প্রিয়াঙ্কা? আমি চোখ বন্ধ করে এখানে একটা গান করছে সবাই মিলে, মানে ওই কীর্তন টাইপের করছে আর কি, ঠাকুরের নাম করছে। চোখ বন্ধ করে শুনলাম যে এইটা কতদিন শুনি, কেমনই একটা লাগে, এই কেমন লাগে। সেটাই তো। তারপরে ওই ঘন্টা যেই বাজলো আরতির সময়, আহা, ওগুলো মানে আলাদাই ফিলিংস। সিটি প্যালেস, এই যে সিটি প্যালেসের এন্ট্রেন্স, আর ওইদিকে ওই ঠিকানা মন্দির, গোবিন্দ দেবজির মন্দির। গোবিন্দজির মন্দির দেখে আমরা গেট নাম্বার 2 দিয়ে ঢুকলাম সিটি প্যালেসে, যেখানে এখনো রাজারা থাকেন ইন প্রেজেন্ট। মানে এই 2 নম্বর গেট দিয়ে ঢুকলাম, ঢুকেই যেটা সামনে পেলাম সেটা হচ্ছে সভা নিবাস। আর আমরা চলে যাচ্ছি এই 2 নাম্বার মানে সর্বতোভদ্র হল অফ প্রাইভেট অডিয়েন্স, মানে দিওয়ানে খাস বলা যেতে পারে, ওই দিওয়ানে খাসের দিকে। এরকম একটা আমাদেরকে ম্যাপ দিয়ে দিয়েছে, ওটা দেখে দেখে আমরা যাচ্ছি। আমরা গাইড নিয়ে নিই এই সিটি প্যালেসের জন্য। 1727 খ্রিস্টাব্দে রাজা সবাই জয়সিং দ্বিতীয় কাছাওয়ার সাম্রাজ্যের রাজধানী আম্বের থেকে শিফট করেন জয়পুরে এবং তিনি গড়ে তোলেন জয়পুর শহর, সাথে এই সিটি প্যালেস। নৈহাটির এক বাঙালি আর্কিটেক্ট বিদ্যাধর ভট্টাচার্যের আর্কিটেকচারাল গাইডেন্স অনুসারে। হ্যাঁ, সর্বত, ওটাকে বলছে সর্বতোভদ্রা, সেটা হচ্ছে দিওয়ানে খাস এদের। এখানে ওই তো দিওয়ানে খাসের যে কাজ হয় সেই কাজ, মানে প্রাইভেট লোকেদের সাথে রাজার মিটিং হয়। এখানে সব রাজাদের সব ইয়েগুলো রাখা আছে, তখনকার দিনে যে সব তলোয়ারগুলো মানে আর্মসগুলো ইউজ হতো। বেশিরভাগ মানুষ এখানে আর্মস দেখতেই আসে, আর্মসগুলো ইউজ হতো, ওগুলো রাখা আছে। এবার ধরো সামনেই গঙ্গাজলি, এই যে সিলভার গঙ্গাজলি, এখানে গঙ্গাজল রাখা হতো। তো রাজা তো মাধব সিং 2 যখন ইংল্যান্ড গেছিল, এটা নিয়ে গেছিল মালটা কেন নিজের সাথে করে। গঙ্গাজল ছাড়া কিছু ইউজ করে না, এখানে করে গঙ্গা জল ভরে নিয়ে গেছিল, তাও রূপোর পাত্রে। ইয়েস, তাই জন্য এটার নাম কি গঙ্গাজলি। গঙ্গাজলি। না জেনেই চলে আসলাম মহাদেবের কাছে। এই গেটের ওপর মহাদেব বিরাজ করছেন, এই যে দেখতে পাচ্ছ মহাদেব। মানে এই যে 4টে 4 দেউড়ি, 4টে, এটা স্পেশালিটি হচ্ছে এই 4টে গেট। 4টে গেট বলা হয় 4টে যে গেট 4টে সিজনকে মানে ডিনোট করে বানানো, বা অথবা 4টে গেট 4টে স্পেশাল হিন্দু দেবতাকে স্মরণ করে বানানো। আর কোথায় আছিস এখন? খুঁজে বেড়াচ্ছি এখন আছি আমরা খুব সম্ভবত যে টেক্সটাইল গ্যালারি, মানে মুবারক মহল, এটা খুব সম্ভবত মুবারক মহলের সামনে দাঁড়িয়ে আছি। এবার মুবারক মহলে ঢুকতে আমি খুঁজছি ওই আর্মার গ্যালারিটা, ওইটাই আমার দেখার ইচ্ছা খুব। তো চলো খুঁজে পাই কিনা দেখি। এই প্রথম আমাদের গাইড ছাড়া, হাতে ম্যাপ আছে তাও দেখো কত খুঁজতে অসুবিধা। ওই জন্য হিস্টোরিক্যাল প্লেসে এলে গাইডটা একটা অবশ্যম্ভাবী ব্যাপার। এই আর্মার গ্যালারি, এটা খুঁজছিলাম আমরা, পেয়ে গেছি। চলো ফটো তো তুলতে দিল না যেখানে আর্মসগুলো রাখা আছে সেখানে, কিন্তু কি কি দেখলি ঋষভ? অনেক কিছু, মানে আমরা মুসিরানির ফোর্টে যেগুলো দেখেছিলাম আর কি প্রায় সেরকমই, কিন্তু এখানে পরিমাণে আরো অনেক বেশি, প্রচুর ভালোই লাগবে আর কি দেখতে। লাইও রে ও তো লাইও লাইও মেদি বারো
এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছ, যেটাতে আমরা দুজন ঢুকলাম, সেটা ছিল টেক্সটাইলের একটা মিউজিয়াম। সেখানে রাজা মহারাজারা যেসব পোশাক পরেছিলেন তাদের জামানায় যেসব টেক্সটাইল মানে যেসব ফ্যাব্রিক চলতো সেগুলো এক্সিবিট করে রাখা আছে সেসবেরই এক্সিবিশনের ভেতরে। খুব সুন্দর লাগলো। ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই জন্য তুলতে পারিনি। কেমন লাগছে এটা দেখতে? দারুণ দারুণ। এটা যে কারো বাড়ি সেটাই আমি ভাবতে পারছি না, এত দারুণ করে বানিয়েছে। মানে এখানে তো এখন আছে এখনকার দিনের আর্কিটেকচার, পুরোনো দিনের আর্কিটেকচার, সব মিক্সচার একটা আর্কিটেকচার পাওয়া যায়। মানে মডার্ন যুগের সাথে পুরোনো যুগের, সাধারণ দেখতে। আর এই সন্ধেবেলায় লাইট জ্বলে উঠেছে তো মানে আরও মানে মায়াবী টাইপের দেখতে লাগছে, দারুণই। জয়পুরে কিন্তু চরম ভিড় হয়, চরম জ্যাম লাগে। দেখো কেমন জ্যাম লেগে আছে, পুরো জ্যামে ভর্তি হয়ে থাকে বেশিরভাগ সময়। যখনই রাস্তায় বেরোয় না কেন তখনই আমি জ্যাম পাই, একদম সকাল সকাল ছাড়া। সিটি প্যালেসের সামনে থেকে টোটো ধরে এবার আমরা পৌঁছে গেছি জয়পুরের লাস্ট ডেস্টিনেশন অ্যালবার্ট হলে। সবাই রাম সিং এটিকে জয়পুরের টাউন হল হিসেবে নির্মাণ করলেও তার পরবর্তী রাজা মাধো সিং দ্বিতীয় এটিকে পাবলিক মিউজিয়াম হিসেবে ঘোষণা করেন 1887 খ্রিস্টাব্দে। এখানে দেখা মেলে ভারত তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তের নানান শিল্পশৈলী। বার্মিজ উডেন ওয়ার্ক, এই টার্কিশ পটারি। ওরে বাপরে, এর ভিতরে গোটা গোটা ছবি আঁকা আছে একটার ভিতরে। মানে গোপ্রো এটা জাস্টিস করতে পারছি কিনা জানি না, কিন্তু প্রচুর ছোট ছোট ছবি আঁকা আছে, পার্সিয়ান অ্যান্ড টার্কিশ। ननियो देवरियो मारो लाडलो हो, ननियो देवरियो मारो लाडलो, ओ तो लायो लायो रे, लायो लायो रे, ओ तो लायो लायो मेरी बारो छाड़ो मारी मेंदड़ी रो। তাহলে আমরা আমাদের এই জয়পুর সফর শেষ করছি। দেখা হচ্ছে এক্সাইটিং একটা ভিডিও নিয়ে। সঙ্গে থাকো, দেখতে থাকো স্ট্রাগলিং সোলস।